চট্টগ্রাম আদরের ছেলে মুরগান, যার বাবার স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হয়ে ব্যবসার হাল ধরব। তবে ছেলের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। তাই পরিবার ছেড়ে পাড়ি জমায় শহরে। তাই সময়ের সাথে সাথে বুঝতে পারে টাকা আর অভিজ্ঞতা থাকলেই আত্মায় তৃপ্তি পাওয়া যায় না। অবশেষে লাক্সারিয়াস লাইফ ছেড়ে চলে আসে গ্রামীণ পরিবেশে, ইডলির দোকানে। হারিয়ে ফেলা দিনগুলো, কিছু ফেলে আসা স্মৃতি, খুব সুন্দর বাবা ছেলের ইডলির দোকানের কাটানো জীবনগুলো নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। আমরা জন্ম নেই এক স্থানে আর সফলতা খুঁজি অন্য কোথাও। শানকারাপুরম, এটা আমার জন্মস্থান। এটা হচ্ছে আমার বাবার ইডলির দোকান, যেখানে বসার জন্য দুটি বেঞ্চ রয়েছে। দোকানের মধ্যে থাকা বিভিন্ন জিনিসপত্র আমাদের দেখানো হয়। সে বাবার শিবা নিশান। যদি ভোর 6টা থেকে 6:30টার দোকান চালু করতে হয়, তো ভোরবেলা 3টার মধ্যে উঠে রান্নাবান্না সবকিছু ব্যবস্থাপনা করতে হয়। বাবা এমনভাবে তৈরি করে যেন সে কোনো পূজার মণ্ডপ সাজাচ্ছে। এটাই হচ্ছে ছোটবেলার মুরগান। ছোটবেলার দিনে মুরগান সেই ভোর রাতে তার বাবার সাথে প্রায় দোকানে যেত। যখন পুরো শহর ঘুমিয়ে থাকতো, তখন বাবা ছেলে মিলে হেঁটে হেঁটে দোকানে চলে যেত। ছোট মুরগান দোকানের মধ্যে প্রথমে প্রবেশ করত, লাইট জ্বালিয়ে দিত। বাবা পরম আদরে সহিত রান্নার সব কিছু জোগাড় করতে শুরু করত। রান্নার পাশাপাশি এজন্য এক অন্যরকম ভক্তি। বাবা প্রায় 2 ঘন্টা ধরে ইডলির জন্য মশলার হাতে প্রস্তুতি করত। বাবার হাতে ইডলি, সাম্বার, চাটনি এই গ্রামে খুব বিখ্যাত। এই হচ্ছে আমার বাবার ছোটবেলার বন্ধু, আমার চাচা। বাবার বিশ্বাস হলো আমাদের জীবনে এমন একটি চাকরি গ্রহণ করা উচিত যা আমরা পছন্দ করি, যাতে করে অন্তর্বিহীন আবেগের সাথে একটা উপভোগ করতে পারি। সময়ের সাথে সাথে মুরগান বড় হয়ে যায়। একদিন শহর থেকে সেলসম্যান গ্রাইন্ডার মেশিন প্রচার করতে আসে। সমস্ত ডিটেলস শুনে মুরগান বলে, বাবা এই কাজ তোমার করতে 2 ঘন্টা লাগতো, সেই কাজ এই মেশিনে মাত্র আধা ঘন্টা করে ফেলবে। বাবা বলে, আমি এটা যাচাই করে দেখতে। পরীক্ষা নিরীক্ষার পর বাবা বলে, কিন্তু একটা সমস্যা রয়েছে। মুরগান বলে, কেন? স্বাদ তো ঠিকই আছে বাবা। বাবা বলে, দেখ বাবা, আমাকে ভুল বুঝিস না। আমি হাতে যে বাটার বানাই তার সাথে এই মেশিনের বাটার এক হয় না। মেশিন চাইলে সব কিছুই করতে পারে, কিন্তু হাতে ব্লেন্ডার করার মাধ্যমে হৃদয়ের অনুভূতি থাকে। এসব কথা শুনে মুরগান মনে মনে ভাবে, বর্তমান যতই আধুনিক যন্ত্রপাতি আসুক না কেন, আমার বাবা মা কখনই সময়ের সাথে পরিবর্তন হবে না। বাবার পৃথিবী ছোট হলে আমার স্বপ্নগুলো সত্যি বিশাল ছিল। তাই বাবার ব্যবসা আমি বিভিন্ন শহরে আমার মালিকানা ছড়িয়ে দিতে চেয়েছিলাম, যার জন্য মূল শহর থেকে আমাকে কাজ শুরু করতে হবে। তবে বাবা এতে রাজি ছিল না। তার কথা ছিল, আমি যতই আধুনিকের রেসিপি দিয়ে কাজ করাই না কেন, তাহলে তো আমি নিজের হাতে তৈরি করে আমার কাস্টমার খাওয়াতে পারতাম না, আর কাস্টমাররা আমার হাতের তৈরি খাবারের স্বাদ পাবে না। আমি শুধু টাকার প্রয়োজন এটা করি না, এটা আমার অপরিসীম তৃপ্তি একটা কাজ। মুরগান বলে, বাবা আমি আপনাকে কি করে বোঝাবো? এটা আমার জন্য একটা সুবর্ণ সুযোগ। আপনি কি চান আমি আপনার মতে সারা জীবন এভাবে কষ্ট পাই? আমি মাদ্রাজ চলে যাব, সেখানে ডিগ্রি কমপ্লিট করে আমি আমার কেরিয়ার গড়ব। বাবা বুঝতে পারে ছেলের টার্গেট কি। এরপর বলে, একে একে করে গ্রামের সকল ছেলেরা ভিন্ন ভিন্ন শহরে চলে যাচ্ছে। যদি এভাবে সকলে গ্রাম ছেড়ে চলে যায়, তাহলে এই গ্রাম বসবাস করবেই কারা? ছেলে বলে, যারা এই গ্রামে থেকে শহরে গিয়ে জীবিকা নির্বাহ করছে, তারা এখন তো সকলেই ভালো আছে। বাবা বলে, এটা নির্ভর করে তুমি কোনটাকে উন্নতি জীবনধারা হিসাবে বিবেচনা করো। তবে যদি মনে করো গাড়ি, বাংলো, এয়ার কন্ডিশনের মতন বিলাসিতা তোমার জীবনে উন্নতি করে, তাহলে মনে করতেই পারো। কিন্তু এই মাটি, ঝর্ণা, বন, গবাদি পশু, হাঁস, মুরগি, আমরা যে দূষণমুক্ত বাতাসে শ্বাস নেই, ওরা সবাই আমাদের জীবনকে উন্নতি করে। ছেলে বলে, তাহলে কি আমি আপনার স্বপ্ন পূরণ করতে এই গ্রামেই পড়ে থাকব? আমার নিজের স্বপ্ন পূরণের কোনো অধিকার নেই? বাবা চুপ করে যায়। পরদিন ছেলে শহরে যাবে। বাস স্ট্যান্ডে ছেলে বাবাকে বলে, বাবা তুমি কষ্ট পেও না। বাবা বলে, না বাবা, প্রত্যেক পাখিকে তার নিজের স্বাধীনতা মতন উড়ে দেওয়া উচিত। দিন শেষে তো আবার ঘরে ফিরেই আসি, এটাই তো প্রাকৃতিক নিয়ম। মা বলে, ঠিক মতো খাওয়া দাওয়া করিস বাবা। তোর যদি কিছু প্রয়োজন হয় আমাদের চিঠি লিখিয়ে জানাবি। বাবা সেই সময় বলে, মুরগান, বড় হয়ে যাওয়ার পর আমাদের ইডলির দোকানের কথা যেন ভুলে না যাস। যদি আমি মরেও যাই, আমার আত্মা কিন্তু সারাক্ষণ এই ইডলির দোকানে ঘুরে ফিরে থাকবে। যাই হোক, বাস ছেড়ে দিয়েছে। অনেক বছর পর ব্যাংকক শহরে, সেখানে নামকরা একটা হোটেলে মুরগান কর্মরত অবস্থায় রয়েছে। সবাইকে রান্নার ব্যাপারে ইনস্ট্যান্ট দেওয়া হয়েছে। এই সময় একটা ফোন কল আসে। অফিস থেকে একটি মেয়ে বলে, বিকেলের জন্য ড্রেস নিয়েছো? মুরগান বলে, হ্যাঁ। মেয়েটি বলে, গুড, দ্রুত আমার সাথে অফিসে এসে দেখা করো, তোমাকে কিছু কথা বলার আছে। এত টাকা পয়সা অভিজাতের মাঝেও মুরগান কোথায় যেন তার বাবার ইডলির দোকানে হারিয়ে যায়। যাই হোক, দ্রুত ম্যাডামের রুমে চলে যায়। মেয়েটির নাম মীরা। মুরগানকে দেখে
মুচকি হাসি দিয়ে বলে, তুমি কি আমার দেওয়া হেলদি বল রেনোটি তৈরি করে বাবার ডেস্কে রেখেছিল? মুরগান বলে, হ্যাঁ। মেয়েটি বলে, কালকের ককটেল পার্টির জন্য তুমি কি রেডি আছো? বাবা তোমাকে পুরো দুনিয়ার সামনে পরিচয় করিয়ে দিবে। কে হলো, এত নার্ভাস কেন? এই বলে নার্ভাসনেস কমিয়ে দেয়। মীরার বাবা অর্থাৎ অফিসের বসের সাথে দেখা করতে যায়। এ হচ্ছে কোম্পানির মালিক বিশু। তিনি বলে, খাবারের মেনুটা দেখেছি, তবে আমার একটি সন্দেহ আছে। মুরগান বলে, স্যার, এই জন্য তো আমি রিওয়ার্ড করে টেবিলের পাশে আরও একটা সেট রেখেছি। বিশু বলে, আসলে মুরগান, তুমি সব দিকে খেয়াল রাখো। ঠিক এই মুহূর্তে বিশুর ছেলে অসীমকে পুলিশ অফিসার অফিস কক্ষে নিয়ে যায়। আসলে বড়লোক বাবার বিন্দে যাওয়া ছেলে জুয়ার কারচুপিতে মেতে উঠেছিল। সেখান থেকে পুলিশ তাকে আটক করে। তবে এসব কাজের অসীমের ন্যূনতম লজ্জাবোধ ছিল না। আপাতত বাবা কোনোমতে এই বিষয়টা হ্যান্ডেল করে নেয়। পুলিশ যাওয়ার পর ছেলে তার বাবার কাছে এই ভুলের জন্য ক্ষমা চায়। বাবা বলে, এই কাজ আর কতদিন করবে? তুমি এই বয়সে কত ইললিগ্যাল কাজে জড়িয়ে গেছো। দেখো মুরগানের দিকে, তোমার মতো বয়সে, অথচ নিজের পরিশ্রমে কত দূর এসে পৌঁছেছে। অসীম বলে, মুরগান আমার ড্রেসকে দোকান থেকে নিয়ে এসেছে। বাবা বলে, কিছুদিন পর ওর সাথে তোমার বোনের বিয়ে হবে, তোমার সেইভাবে ওর সাথে কথা বলা দরকার। বাবা আসলে খুব চিন্তিত তার এই বিগড়ে যাওয়া ছেলের জন্য। জানি কবে দায়িত্ববান নিয়ে শিখবে। বাড়ি ফেরার পর ছেলে তো খুব রেগে আছে। ভালো ছেলে হলে বেস্ট এম্পায়ার অ্যাডাপ্ট দিয়ে থাকতো, তাই বলে তুমি তোমার মেয়েকে গিফট করে দেবে? বাবা বলে, অসীম আমাদের কোম্পানিতে জয়েন করার পর 15% প্রফিট বেড়ে গিয়েছে। ও যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের লাভ হবে। মুরগান হচ্ছে আমাদের জন্য ইনভেস্টমেন্ট। তাছাড়াও ও একজন ভালো মানুষ। অসীম বলে, কোনো একদিন তুমি এই সিদ্ধান্তের জন্য অবশ্যই পস্তাবে বাবা। রাতের বেলায় মুরগান ফোনে তার মাকে বলে, মা, বাবাকে বোঝাও। মা বলে, তুই তো জানিস তোর বাবার ব্যাপারটা, এই নে তুই কথা বল। বলে, দেখ বাবা, তুই যেমন গ্রামে বিয়ে করতে পারবি না, ঠিক তেমনি আমি সমুদ্র পাড়ি দিয়ে তোদের ওই ফ্রেঞ্চ বিয়েতে যেতে পারবো না। নিজের খেয়াল রাখিস বাবা। কথা শেষে অসীমের সাথে দেখা করতে মুরগান নির্দিষ্ট স্থানে চলে যায়। অসীম নানা ধরনের হুমকি দেয়। সে এক প্রকার বলেই ফেলে, জানি না কি দেখে আমার বোন তোকে পছন্দ করে। যাই হোক, যদি আমার বোন কোনোদিন কষ্ট পায় তাতে তুই ধোঁকা দিস, তাহলে আমি তোকে বাঁচাতে দেব না। এইসব ব্যাপারে মুরগানে তার গ্রামের কথা মনে পড়ে যায়। সেখানে তার কিছু না হলেও তার প্রতি সকলের সম্মান আর ভালোবাসা ছিল। অসীমকে সেখানে থেকে পিক আপ করে তার বিল্ডিংয়ের গ্রাউন্ডে ফুলের চলে আসে। সেখানে কিছু ছেলেদের দেখে অসীম বাইরে বেরিয়ে উড়াদুরা মারতে শুরু করে। আসলে এই ছেলেগুলো অসীমের টাকা মেরে দিয়েছিল। এই পর্যায়ে গুলি করতে গেলে মুরগান তাকে আটকে ধরে বলে, স্যার, আশেপাশে ক্যামেরা রয়েছে, এমনই আপনার নামে অনেক অভিযোগ রয়েছে। আজ আবার এই কাণ্ড করে ফেঁসে যাবেন। অসীম ঠান্ডা মাথায় একটা শয়তানি হাসি দিয়ে মুরগানকে বলে, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। যাই হোক, ককটেল পার্টি শুরু হয়ে গিয়েছে। সেখানে সকলের সামনে মীরার হবু স্বামী হিসেবে মুরগানকে পরিচয় করিয়ে দেয়। সকলেই আনন্দ উৎসব মেতে ওঠে, কিন্তু মুরগানের মনের মধ্যে একটি ভয় জমা রয়েছে। হঠাৎ করে ফোন আসে। ফোন রিসিভ করলে উপাস থেকে তার মা বলে, এই পৃথিবীতে তোর বাবা আর বেঁচে নেই। নিমিষে সবকিছু শেষ হয়ে যায়। মুরগান স্যারের কাছে বলে, কালকে সকালে অন্তিম সংস্কার বাবার। বিশু বলে, হ্যাঁ যাও, আমাকে বলার প্রয়োজন নেই, কিন্তু আমি জানি ওই অবস্থায় এই কথা তোলা আমার ঠিক হচ্ছে না। তারপরও বড় বড় ব্যাপারে স্যাফার আছে তো, বিয়ের ডেট তো আর পিছনে যাবে না। ভিআইপি সকলকে জানানো হয়েছে, তাই বাড়িতে গিয়ে আমাদের সাথে যোগাযোগ রেখো আর সময় মতো চলে এসো। পরবর্তীতে মীরা মুরগানকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসে আর কেয়ার করার জন্য মুরগানের সাথে রাম নামের এক ব্যক্তিকে পাঠিয়ে দেয়। পরে মুরগান বলে, এত বছরে সর্বোচ্চ 3 থেকে 4 বার আমি তাদের সাথে সময় কাটিয়ে ফিরে যেতে পারবো। আমার আরও বেশি সময় ওনাদের কাছে থাকা উচিত। কাজের চাপে তাদের একটু সময়ও দিতে পারলাম না। এভাবে আফসোসের সহিত তাদের সময় কেটে যায়। হ্যান্ড করার পর সেই ছোট গ্রামে রওনা করে। ইডলির দোকানের সামনে থেকে যাওয়ার পথে একবার উঁকি দিয়ে তার বাবার দোকানটা দেখে নেয়। অবশেষে বাড়িতে এসে পৌঁছায়। সবাই অস্বাভাবিকভাবে কান্না করছে, কারণ মুরগানের বাবা খুব ভালো মনের একজন মানুষ ছিল। তবে মায়ের চোখে এক ফোঁটাও কান্নার ছাপ নেই। কিছুক্ষণ পর বাবার এক বন্ধু এসে মুরগানের সাথে পরিচয় হয়। লোকটির নাম মারিসামি। যাই হোক, বাবার অন্তিম সংস্কারের সব কাজ শেষ হয়ে যায়। এদিকে রাম সাহেবের বাড়ি আবার এই গ্রামে, তাই সে রাতে তার পরিবার কাছে চলে যাবে, আবার পরদিন সকালে চলে আসবে। এই মুহূর্তে তাদের গোয়ালে আজ একটি নতুন বাছুরের জন্ম নেয়। তাই পাশে থাকা মুরব্বি বলে, ও চলে গেলে আর এই বাছুরের জন্ম হলো, হয়তো এই বাছুরের মধ্যে নতুন প্রাণ পেয়েছে, তাই এই বাছুরটির নাম মা নিজেই শিবান দেয়। এতদিন বাবা মায়ের খেয়াল রাখতো এই মেয়েটি। আপনার মা 2 দিন ধরে
কোনো কিছু খাচ্ছে না। আপনার মায়ের বিপি ট্যাবলেট খাওয়ার প্রয়োজন। মেয়েটি যাবার সময় বলে, মা বাবাকে একা ফেলে রাখাটা এটা কোন ধরনের কর্তব্য। এদিকে এতদিন পর রামুকে বাড়ি ফিরে আসতে দেখে তার পুরো পরিবার ইমোশনাল হয়ে যায়। রাতের বেলায় মীরা মুরগানকে কল করে বলে, কী অবস্থা তোমার, একটু রেস্ট নিয়েছো? আচ্ছা শোনো, বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। এদিকে সকল এঙ্গেজমেন্ট আমি করে ফেলবো, তুমি শুধু সময় মতো এসো, ঠিক আছে? এর মধ্যে মা পাগলের মতো ঘর থেকে বেরিয়ে এসেছে। আসলে তার প্রতিদিনের রুটিন তো, সে প্রতিদিন 3টা বাজে তার স্বামীকে ডেকে তুলতো। তবে আজ তার স্বামী যে বেঁচে নেই এই বিষয়টা তার মাথায় নেই। মুরগান কোনো মতে তার মাকে শান্ত করে নেয়। মা বলে, তুই তোর বাবার দোকান সামলে নিবি তো? বাবা মা ছেলে মিলে সেই রাতে দোকানে চলে যায়। মা তার অতীতের কথা মনে করতে শুরু করে। বিয়ে, এরপর সংসার, সংসার চালানোর জন্য ইডলির দোকান, একসাথে কাটানো সব মুহূর্ত, এসব কিছুই এখন কল্পনার অতীত। মা বলে, বাবা মনে হচ্ছে যেন এই 4 দেয়ালের মাঝেই তোর বাবা রয়েছে। ছেলে বলে, মা তুমি এখানে একা থাকতে পারবা না, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। মা বলে, আমরা সবাই একা, বিদেশে গেলে তো তারা আমাদের প্রতিবেশীর মুখটা দেখতে পারবো না, আর এখানে তো আমার প্রতিবেশী বন্ধু আত্মীয় স্বজন রয়েছে। পরদিন সকালে ভোরের আলো পড়তে অনেক আগেই কিন্তু মা এখনও ওঠেনি, কারণ মাও তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে। কয়েকদিনের মধ্যেই সব কিছু শেষ হয়ে গেছে। এই মুহূর্তে কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না মুরগান। মীরা ফোন করলে মীরাকে বলে, আমি কি করব না করব কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু সময় দাও, বাবার দোকানের কোনো একটা ব্যবস্থা করে আমি চলে আসব। মীরা বলে, আচ্ছা ঠিক আছে, শুধু মনে রেখো আমি তোমার জন্য অপেক্ষায় আছি। এ সময় বাড়িতে এসে মেয়েটি আসলে মুরগানকে বলে, কায়েল, আমার অবর্তমানে তুমি আমার বাবা মায়ের জন্য অনেক কিছু করেছো, তুমি আমার বাবা মায়ের খেয়াল রেখেছো। কায়েল বলে, এমনি এমনি তো খেয়াল রাখিনি, আমার মা বলেছিল যতদিন সম্ভব হয় আপনার বাবা মায়ের খেয়াল রাখতে। এদিকে রামুকে ফোন দিয়ে মীরা প্রেসার দিতে শুরু করে, যেভাবে হোক বুঝিয়ে শুনে যেন দ্রুত মুরগানকে ফিরিয়ে আনা হয়। মীরা তার বাইকে বলে, ওর বাবার ও স্টুফিট ইডলির দোকান কোনো একটা ব্যবস্থা করতে হবে, যাতে করে মুরগান দ্রুত ফিরে আসে। ভয় হচ্ছে ও আসবে কিনা। ভাই বলে, তুই কি পাগল হয়ে গেছিস? এই অবস্থায় আসবে, আর না হলে আমি ধরে নিয়ে আসবো, তুই এত টেনশন করিস কেন? এদিকে বাবার বন্ধু অফার করে নর্মালি ইডলির দোকান, যেখানে 4 লাখ টাকা দরদাম আছে, সেখানে সে তার 7 লাখ টাকা দিয়ে ওই দোকানটি কিনতে চাচ্ছে। তাই সিদ্ধান্ত নেয় পরদিন পঞ্চায়েতের প্রধানের সামনে দোকানের হস্তান্তর করবে। বাবা মারা গেলেও মুরগান এখনো অনুভব করে আশেপাশে তার বাবা রয়েছে। বাবা সবসময় চিন্তা করতো সে মারা যাওয়ার পর তার দোকানের কি হবে, তার পরবর্তী প্রজন্ম কি এই ভিটে মাটি রক্ষা করবে। তাই অনেক চিন্তা ভাবনার পর মুরগান বলে, বাবা যতদিন বেঁচে ছিল আমি তার কোনো ইচ্ছা পূরণ করতে পারিনি, এখন অন্তত তার ইডলির দোকান বাঁচিয়ে রেখে তার ভালো থাকাটা আমি অনুভব করতে পারবো। আমাকে ক্ষমা করে দেন, আমি দোকানটা বিক্রি করতে পারবো না। মারি চাচ্ছি তো পুরোপুরি রেগে যায়। বাসায় ফেরার পর কায়েল রেগে বলে, আপনি জানেন মারি চাচি আপনার বাবার দোকানের সামনে পরোটার দোকান খুলছিল, তবে তার আশানুরূপ বিক্রি হতো না, সেই জন্যই আপনার বাবার দোকান কেনার জন্য উঠে পড়ে লেগেছে। আর আপনিই বা কেমন স্বার্থপর মানুষ। চাচা সবসময় বলতো আমার ছেলে কোনো একদিন বাড়ি ফিরবে, আমার দোকানের দায়িত্ব নেব। এই আশায় তার জীবন শেষ হয়ে গেল। লোকটা মারা গেল, এখনো তো তার আত্মা ঘুরে বেড়াচ্ছে। আপনি মিত্র আত্মাকে শান্তি দিচ্ছেন না, আপনি নিজে তো শান্তি পাচ্ছেন। আমি আপনার জন্য রান্না করে রেখে এসেছি, পেট ভরে খাবার খাবেন আর শুধু বিশ্রাম নেবেন, এছাড়া আপনার আর কোনো কাজ নেই। মুরগান বলে, আমি দোকানটা বিক্রি করিনি, তবে তুমি সত্যি কথা বলেছ, আমি বাবা মায়ের খেয়াল রাখতে পারিনি। দোকানের খবর মীরার কাছে পৌঁছে যায়, তাই সে সাথে সাথে ফোন করে দোকান বিক্রি করলো না কেন এজন্যই রাগারাগি শুরু করে। মুরগান বলে, মীরা তুমি আমার বিষয়টা বোঝার চেষ্টা করো, আমি বাবা মা দুজনেই হারিয়েছি, এই অবস্থায় আমি বিয়ের কথা কিভাবে ভাববো? মীরা বলে, তুমি কি চাচ্ছ বিয়েটা বন্ধ করতে? মুরগান বলে, হ্যাঁ, আগামী 6-7 মাসের জন্য এই বিষয় নিয়ে মুরগান কিছু ভাবতে চাচ্ছে না। মীরা রেগে বলে, তুমি কি আমাদের বোকা পেয়েছো? এটা কোনো ছোটখাটো বিয়ের ডেকো, বিশ্বের ভিআইপি মানুষের আমার বিয়েতে নিয়ন্ত্রণ হয়েছে, এখন বিয়ের অনুষ্ঠান থামিয়ে দিলে কি পরিস্থিতির শিকার হবে বুঝতে পারছো? এখন তোমার মা বাবার মৃত্যুর জন্য এসব বন্ধ থাকবে? এসব কথা শুনে মুরগান রেগে যায়। উপাস থেকে ভাই ফোন নিয়ে মুরগানের উপর রাগ দেখায়। বাবা এসে ফোনটা ধরে, তবে মুরগান তার সিদ্ধান্ত একেবারেই অটল। পরবর্তীতে ইডলির দোকান চালু করতে মুরগান সমস্ত প্রস্তুতি নিয়ে শুরু করে, সমস্ত কাঁচামাল জোগাড় করে। ভোর 3টায় অ্যালার্ম দেওয়া হয়। ভোরের অ্যালার্ম বেজে উঠলে ঘুম থেকে উঠে গোসল করে হাঁটে হাঁটে দোকানে চলে যায়। সকাল 4টা বাজে। এখন ইডলির বাটার বানাতে হবে। সময় যেতে থাকে, তবে বাটার বানানো শেষ হয় না। অনেকক্ষণ ডলাডলির পর ঘড়িটা আমি দেখতে দেখতে পাই এতক্ষণ মাত্র 15 মিনিট হয়েছে।
বাটার বানাতে মজার পিঠ ধরে গিয়েছে। এই সময় আমাদের সুঠাম দেহের অধিকারী কায়েল আসছে। সেও তার বাহাদুর দেখতে শুরু করে, তবে কিন্তু পরেই হাঁপিয়ে যায়। অনেক কষ্টে অবশেষে বাটার তৈরি করে ফেলে। সকালবেলা কাস্টমার ভরা যায় দোকানের সামনে। প্রথম কাস্টমার ওই চাচাই আসে, খাবার খায়, তবে তার বন্ধুর হাতের খাবার সেই স্বাদ আর পায় না। তাই বলে, স্বাদ ভালো হয়েছে, তবে তোমার বাবার মতো হয়নি। যাই হোক, এভাবেই প্রচেষ্টা চলতে থাকে। এই কাজে রাম সাহেবকেও নিযুক্ত হয়। এত কাজে খুব একটা ভালো ফলাফল পাওয়া যায় না। ধীরে ধীরে দোকানের কাস্টমার কমতে থাকে আর সামনের দোকানের পরোটার কাস্টমার বাড়তে থাকে। এই অবস্থা দেখে মুরগান পুরোপুরি হতাশ হয়ে যায়। এই সময় সেই চাচা এসে আবারও কিছু উস্কানিমূলক কথাবার্তা বলে যায়। মুরগানের আশা পুরোটাই ভেঙে পড়ে। ছেলেটি তার ছোটবেলা বাবার সাথে কাটানো সময়ের কথা মনে করতে শুরু করে, যেখানে বাবার ইডলি তৈরি নিয়ে নানা ধরনের কথা বলেছিল। সেই দিন রাতে মুরগান ঘুমিয়ে আচমকা যেন তার বাবা তার কাছে এসে ডাক দেয়। চোখ খুলে দেখতে পায় সে যেন এক ভিন্ন দুনিয়ায়। ছেলে বাবাকে পাশে রেখে বলে, আমি কিছুই ঠিকঠাক মতো করতে পারলাম না আপনার দায়িত্ব নিতে, আপনার দেখাশোনা করতে। বাবা বলে, তুমি আফসোস কেন করছো? আমি তো তোমার পাশেই রয়েছি, আমি তোমাকে সব শিখিয়ে দেব। আর্থিক হয়ে ঘুম ভেঙে যায়। পাশে সেই বাক্সটি রয়েছে। মুরগান কান্না করে বাক্সটি জড়িয়ে ধরে। এরপর গোসল করে ঠিক বাবার মতো করে পুজো করে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজই নতুন মুরগানকে দেখে সবাই অবাক হয়ে যায়। হোটেলের মধ্যে তারা প্রবেশ করে ঠিক বাবার মতোই সকল কার্যক্রম শুরু করে দেয়। পরম শ্রদ্ধা ও ভক্তির সাথে ইডলি রান্না শুরু করে। সকাল হয়ে যায় আর চাচা আবারও এসেছে। তাকে খাবার দেওয়া হয়। আজকের খাবার খেয়ে চাচার চোখ থেকে অজরে পানি ঝরতে থাকে, কারণ আজকে সে যেন তার বন্ধুর হাতের সেই পুরনো ইডলির স্বাদ ফিরে পেয়েছে। চাচার অশ্রু ভেজা চোখে দেখে সকলেই বুঝতে পারে তারা তাদের পুরনো ইডলির স্বাদ পূরণও করতে পেরেছে। এই সময় হোটেলের সামনে একটা বড় গাড়ি আসে। গাড়ি থেকে অসীম নেমে আসে। অসীম মস্করা করে বলে, তোমাদের ক্যারেক্টার সাথে তোমাদের সাজ পোশাক খুব সুন্দর মানিয়েছে। এই বলেই লোকজনের সামনে তার গায়ে হাত তুলতে শুরু করে। মুরগান তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অসীম তার কোনো কথা শোনে না। এক পর্যায়ে দোকানে ভাঙচুর করতে থাকে। ঠিক এই মুহূর্তে মুরগান তার আসল রূপ দেখায়। শয়তানকে মেরে একেবারে সঠিক শিক্ষা দিয়ে দেয়। পরিস্থিতি এমন ভয়ানক দেখে গার্ডরা অসীম বাবুকে নিয়ে সেখানেই স্থান থেকে চলে যায়। পরদিন হাসপাতালে অসীমের পরিস্থিতি খুবই খারাপ। এসব দেখে বাবার মাথায় ঠিক নেই। এই ঘটনার জন্য মুরগান তার কাছে ক্ষমা চাইতে যায়, তবে বাবা রেগে বলে, আমি আমার ছেলেকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত গায়ে একটা ফুলের আঁচড়ও লাগতে দেয়নি। তুমি কিনা ওকে মারছো। যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও, না হলে এর ফল কিন্তু ভালো হবে না। সময়ের সাথে সাথে অসীম সুস্থ হয়ে শুরু করে আর ধীরে ধীরে মুরগানের কাস্টমার বৃদ্ধি পেতে শুরু করে। এভাবে গ্রামের মানুষের সাথে মুরগান পুরোপুরি মিশে যায়। এখন শত্রুপক্ষ দুই দল। এক হচ্ছে অসীম, আর একদিকে মরিচা। এদিকে সময়ের সাথে সাথে কায়েলের সাথে মুরগানের বন্ধুত্ব বাড়তে শুরু করে। হাসি মজায় পরম ভালোবাসায় মুরগানের দিন চলতে শুরু করে। একদিন রাতে মোটামুটি 10 জন লোক মুরগানকে ফলো করে শুরু করে। বিষয়টা রামকে মুরগান ফোন করে জানিয়ে দেয়। অসীম মুরগানকে মারতে আসে। মুরগান প্রতিবাদ করতে যাবে, তখন মনে পড়ে তার বাবা বলেছিল, কখনই মারামারির মাধ্যমে সমস্যার সমাধান হয় না, যে কোনো একজনকে চুপ থাকতে হয়, তাহলে সমাধান পাওয়া যায়। আর এই সুযোগে সৎ ব্যবহার করে অসীম মুরগানকে চরমভাবে মারতে শুরু করে। মুরগান রক্তাক্ত অবস্থায় বলে, আমি জানি তোমার আমার উপর অনেক রাগ রয়েছে। আমাকে মেরে তুমি প্রতিশোধ মিটিয়ে নাও, তবে প্লিজ এরপরও আমার এই রাগ পুষে রেখো না। এখন এসব শেষ করে দাও। এতক্ষণে গ্রামবাসীরা রামের কথা মতো সেই জঙ্গলে চলে আসে। তাই গুন্ডারা সকলে মিলে মুরগানকে অসীমের বাড়ির দিকে নিয়ে যেতে শুরু করে। যদিও বাড়ির দিকে নিয়ে আসার আগে মীরাকে এখানকার জাগ্রত মন্দিরে পাঠিয়ে দেওয়া হয়। অসীম নিজের রাগ কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না। এক পর্যায়ে সকলের চোখের সামনে মুরগানকে শরীরের গুলি করে। রাত হয়ে যায়। সকাল গ্রামবাসী অফিসারের বাড়ির সামনে ভিড় করে, কারণ তাদের সন্দেহ বিশু মুরগানের কোনো ক্ষতি করেছে। পুলিশ এসে বিষয়টা কন্ট্রোল করার চেষ্টা করে, তবে নাসরবান্দা গ্রামবাসীরা তাদের কথা শুনতে নারাজ। গুন্ডারা ইচ্ছাকৃতভাবে লাশটিকে অন্য পাশে জঙ্গলে ফেলে আসে। এই বিষয়টা দূর থেকে এক ছেলে দেখতে পেয়েছিল, তাই সেই ছেলেটি দ্রুত এসে গ্রামবাসীকে জানিয়ে দেয়। সকল গ্রামবাসী সেই দিকে রওনা করে। বিশু স্যারের সাথে অনুযায়ী এই মন্দির থেকে রাম মিয়ার সাথে দেখা করে। এরপর সাজানো নাটক অনুযায়ী তাদের বাড়িতে কিছুক্ষণের জন্য বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে। গ্রামবাসীরা অবশেষে মুরগানকে খুব ভয়ানক অবস্থায় পেয়েছে, দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এখনও বাড়ির সামনে থেকে সাধারণ জনগণের ভিড় কমছে না। পুলিশ ফোর্স কিছু করতে পারছে না। অফিসার বিশু বাবুকে শুধু একটাই কথা বলে, দোয়া করুন যাতে কোনো
মতে মুরগান বেঁচে যায়, না হলে তো গ্রামবাসীরা আপনাদের হাওয়া টাইট করে দেবে। অস্বাভাবিক পরিস্থিতি বুঝতে পেরে মীরা কি হয়েছে জানতে চায়। রাম বলে, আপনি কি সত্যি জানেন না কিছু? আপনার বাবা মুরগানকে গুলি করেছে, এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যাক, অবশেষে মুরগানের জ্ঞান ফিরে আসে। কায়েল বলে, খুব বেশি কষ্ট পেয়েছো, চিন্তা করো না, আমি তোমার সব সময় খেয়াল রাখবো। আমি ডাক্তারকে জানিয়ে আসি তোমার হুঁশ এসেছে। মুরগান বলে, দাঁড়াও, তুমি এখানেই আমার কাছে বসে থাকো। কায়েল মুচকি হেসে বসে পড়ে। একটু পরেই পুলিশ চলে আসে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তবে মুরগানও এ ব্যাপারে কারো নাম উল্লেখ করে না। এ বিষয়ে যখন পুলিশ জানায় তখন অসীম তার বাবা খুবই অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর মীরা বাসায় ফিরে আসে। বাবা ও ভাই তাদের দেখে খুব চিন্তিত হয়ে পড়ে। মীরা বলে, গ্রামবাসীরা আমাদেরকে আটকে রেখেছিল। তারা বলেছিল তুমি নাকি মুরগানকে মেরে ফেলেছো। যদি ওর কিছু হয়ে যেত তাহলে আমাকে মেরে ফেলতো। কিন্তু এটা কি সত্যি বাবা? আমি তো তোমাকে ভিলেন রূপে দেখতে চাইনি। বাবা বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো নাকি গ্রামবাসীকে? আমি শ্যুট করিনি। মেয়ে তার বাবার কথা শুনে তার বাবাকে জড়িয়ে ধরে এরপর রুমে চলে যায়। অসীম বলে, সব কিছু ওর জন্য হচ্ছে, মন চাইছে। বাবা বলে, কি করবে তুমি? দেখো না, ওর বাবা দোকানের জন্য মরতে রাজি আছে। আমি তোমার জন্য কত কিছু করেছি, কিন্তু তুমি কখনো আমার কোম্পানি ডেভেলপ ব্যাপারে চিন্তা করেছো? অনেক হয়েছে, এখন থামো। ছেলে রেগে বলে, বাবা আবারও কম্পেয়ার করবে না। যদি আমার থেকে তোমার কাজের লোক বেশি প্রয়োজন হয় তাহলে তুমি ফিরে যাও। বাবা ছেলের এমন ব্যাপারে নিজেই কষ্ট পেয়েছে। এদিকে মুরগান বাড়ি ফিরে এসেছে। তাকে স্বাগতম জানানোর জন্য পাড়া প্রতিবেশীর উপরে পড়া ভিড় জমেছে। এত মানুষ এর ভালোবাসা দেখে নিজের চোখে পানি যেন আড়াল করতে পারছে না। এদিকে মুরগান আর কায়েলের এমন বন্ধুত্ব দেখে গ্রামবাসী আড়ালে কিছু বাজে কথা সৃষ্টি করেছে, যার জন্য কায়েলের মা রেগে যায় আর এই বাড়িতে দ্বিতীয়বার পা রাখতে নিষেধ করে কায়েলকে। মুরগান বলে, যদি কায়েল রাজি থাকে তাহলে বিয়ের জন্য একটা ডেট ফিক্স করুন। মা প্রথমে রাগ দেখায়, পরবর্তী মেয়ের হাত ছেড়ে দেয়। কায়েল তার ভালোবাসার মানুষকে কাছে ফিরে আসে। মানুষটাকে সুস্থ করার জন্য যথেষ্ট চেষ্টা করতে শুরু করে। গ্রামে গ্রামে তাদের ভালোবাসার কথা রটিয়ে যায়। মুরগান অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। অনেক দিন পর মীরা মুরগানের সাথে দেখা করতে আসে আর সব কিছু জন্য ক্ষমা চাইতে শুরু করে। কথায় কথায় এক সময় জিজ্ঞেস করে, ওই দিন কে গুলি করেছিল? মুরগান বলে, আমি জানি না। এদিকে অসীমের রাগ এখনও কমেনি। তার মতে সে মুরগানকে উচিত শিক্ষা দিতে পারেনি, যাতে করে সেই দোকানের জমির কাগজপত্র ভুয়া প্রমাণিত করে আর সেজন্য একটা গন্ডগোল বাধায়। বাবা তার ছেলের সব কাজের সাথে থাকলেও মনে মনে এসব বিষয়ে খুব চিন্তিত ছিল, কারণ আজ না হয় বাধ্য হয়ে ছেলের সাথে রয়েছে, কিন্তু তার মৃত্যুর পর এরকম উগ্র স্বভাব ছেলেকে কে সামলাবে? তবে ভালো করে খোঁজ নিলে দেখা যায় সব কাগজপত্র পারফেক্ট ছিল। তাছাড়া পুরো গ্রামের মানুষ ওই দোকানের সাথে ইমোশনাল ভাবে জড়িয়ে রয়েছে। অসীম রেগে বলে, টাকা খাওয়ার সময় এসব কথা মনে ছিল না? অফিসার বলে, স্যার আমি চাইলে কিন্তু মুরগানকে হত্যার চেষ্টার অপরাধে আপনাকে আটক করতে পারি। অসীম নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে নেয়। রাতের বেলায় মুরগান আর কায়েল বিয়ের শপিং করতে বের হয়। এদিকে মরিচা রাগের বশে বাড়িতে এসে কাউকে না পেয়ে ছোট বাছুরকে ছুরির আঘাতে করতে থাকে। সেই মুহূর্তে মুরগান চলে আসে। দুজনের হাতাহাতি শুরু হয়। মুরগান পারলে তো ওকে মেরেই ফেলে। এই সময় পুরো গ্রামবাসী এসে গুন্ডাদের প্রতিসহ করতে শুরু করে। ওদিকে অসীম রাগের বশে দোকানের মধ্যে কেরোসিন ঢালতে শুরু করে। দূর থেকে রাম সাহেব এটা দেখে অসীম বাবুকে আটকানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ পেরে ওঠে না। অসীম আগুন জ্বালিয়ে দেয় আর নিজের শরীরে যেন শান্তি অনুভব করে। গ্রামের মধ্যে মরিচাকে বলে, আমাকে মারতে চাও, তাতে কি লাভ হবে তোমার? আমি কোথায় যাবো আর কি করে খাবো? আমি আমার চাকরি জীবন শেষ করে দিয়েছি। আমার প্রতি এত ঘৃণা কেন তোমাদের? আমি মরলে খুব খুশি, তাহলে আমাকে মেরে ফেলো। মরিচা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এতক্ষণ দোকানে যে আগুন লেগে গিয়েছে এই খবরটা পৌঁছে যায়। মুরগান দৌড়ে দোকানের সামনে গিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে হয়। রাম এই খবর রেগে মীরাকে জানিয়ে দেয়। বাবাকে গতরাতে অসীম বলেছিল এসব কিছু বাদ দিয়ে চলো আমরা ফিরে যাই। বাবা ভেবেছে তার ছেলে হয়তো ঠিক হয়ে গেছে, তবে রাতের বেলা যে এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলবে তা সে জানে না। সকালবেলা মীরা রেগে লাঠি নিয়ে এসে বড় ভাইকে পেটানো শুরু করে। বাবা জিজ্ঞেস করে, কি হয়েছে? মীরা বলে, বাবা আমরা কি সত্যি খারাপ লোক? তুমি ওকে গুলি করলে, আবার কালকে দোকানে আগুন ধরিয়ে দিলে, এসব কি ভালো কাজের লক্ষণ? আমি তোমাকে ঘৃণা করি। এই বলে দুই ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে বোন রেগে নিজেকে শেষ করতে চায়। ভাই উস্কানিমূলক কথা বলে। এবার বাবা রেগে তার ছেলের গায়ে হাত তুলতে থাকে। ভাই বোন দুজনে তাকিয়ে রয়েছে। বাবা বলে, এই তোরটা আরো কয়েক বছর আগে তোমাকে মারা উচিত ছিল। পরের দিন সকালে পুরো ঘর দেখে ছেলের অতীতের কথা মনে পড়ে যায়। এই ঘরের মধ্যে তার জন্ম হয়েছিল। নিজের প্রাণের প্রিয় জিনিস শেষ হতে দেখে প্রতিশোধের আগুন যেন তার দুই চোখে জ্বলে উঠছে। তবে পরক্ষণে বাবার কথা মনে পড়ে। আসলে ইট কাঠ দেয়াল এগুলো টাকা থাকলেই বানানো যাবে, তবে
সে প্রতিশোধের নেশায় কি বা করবে। তাই কায়েল তারা দুজনে মিলে আবারও তাদের সেই হোটেলের সংস্কার কাজে লেগে পড়ে। ঠিক যেমনটা কয়েক বছর আগে তার বাবা মা করেছিল। সেই পুরনো কাহিনী যেন আবারও ফিরে এসেছে। দোকানটি নতুন রূপে সাজানো হয়েছে। এদিকে সকালবেলা বিশু তার ছেলে আর মেয়েকে নিয়ে মুরগানের দোকানে চলে আসে। মুরগানের কাছে তাদের ভুলের জন্য ক্ষমা চায়। মুরগান তাদের ভেতরে আসতে বলে। এরপর তাদের সামনে খাবার দেয়। এই খাবার তারা তিনজনে তৃপ্তি করে খেয়ে নেয়। কথায় কথায় বাবা বলে, ওর করা ভুলের জন্য ওর তো একটা সাজা প্রাপ্ত আছে, তাই না? অনেক চিন্তা ভাবনার পর ইডলির বাটার বানানোর জন্য সাজা দেওয়া হয় অসীমকে। অসীমের তো হাওয়া টাইট হয়ে গেছে। সে বলেই ফেলে, এর থেকে যদি আমার বোন আমাকে গুলি করে মেরে ফেলতো তাও মনে হয় কষ্ট একটু কিছুটা কম হতো। হাসি খুশি আর বাবার স্বপ্ন পূরণের মাধ্যমে আজকের মুভিটি এখানেই শেষ হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।